ওয়াশিংটন থেকে আরিফা রহমান রুমা আজ আমাদের অতিথি। রুমা আমেরিকার রাজধানীতে বসে বাংলাদেশের জন্য কাজ করছেন এবং অনেক ক্ষতি স্বীকার করে। ক্ষতিটা হচ্ছে তার ব্যক্তিগত অনেক ক্ষতি, সেটা উনি বলেন না, আমরা বলতেও চাই না। নানাভাবে ব্যক্তিগত অনেক ক্ষতি পারে অতিক্রম করেই বাংলাদেশের জন্য নানা প্রান্ত থেকে কাজ করছেন অনেকে। রুমা, আপনাকে শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ বাড়ি ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। রুমা, আপনি বাংলাদেশের ছাত্র আন্দোলনের একটা চরিত্র। এই ছাত্র আন্দোলনের সাথে নানাভাবে আপনি সম্পৃক্ত ছিলেন, শিক্ষকও ছিলেন। ডাকসু ডাকসু কিন্তু বাংলাদেশের ছাত্র আন্দোলনের এবং মানে ধর্মনিরপেক্ষ ছাত্র আন্দোলনের সিম্বল। কিন্তু সেই ডাকসু কোন পথে যাচ্ছে এবার? আপনি কি অনুসরণ করছেন ডাকসু? হ্যাঁ, আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী ছিলাম, আমি আমি গভীরভাবে আসলে মানে গভীর উদ্বেগের সাথে আমি পর্যবেক্ষণ করছি। আমরা কিছুদিন আগে মাত্র দেখলাম যে মাঝরাতে ছাত্রী হল থেকে ছাত্রীরা বেরিয়ে এসেছে। বেরিয়ে তারা স্লোগান তুলছে ছাত্র রাজনীতির বিরুদ্ধে। এই যে মানে এই যে ব্যানারটা, যে সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দ, আমরা এখন সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দ এই ব্যানারটাকে অনেক বেশি ভয় পাই। মানে আমরা দেখেছি যে শিবিরের যে রাজনীতি, এই যে লুকিয়ে প্রকাশ্যে রাজনীতি করবার সাহস তারা পায় না, তারা কিন্তু কৌশল অবলম্বন করে। তারা জানে তারা প্রকাশ্যে যদি কারো কাছে তাদের সমর্থন চায়, অধিকাংশ বাংলাদেশের মানুষ মুখ ফিরিয়ে নিবে ঘৃণার সাথে। শুধুমাত্র মহান মুক্তিযুদ্ধে তাদের ভূমিকার ব্যাপারটাই কেবলমাত্র নয়, মুক্তিযুদ্ধের পরবর্তী সময়কালীন আপনারা যখন ছিলেন ছাত্র, বা আমরা আসলে ঠিক আমি পাইনি ওভাবে, কিন্তু আমার যারা সিনিয়র ছিলেন আমরা দেখেছি। এবং ছোটবেলা থেকে রাজনৈতিক সচেতন হওয়ার কারণেই নিয়মিত পত্রিকা পড়তাম এবং রাজনৈতিক খবরগুলো পড়তাম। তো শিবির মানে হচ্ছে রক কাটা শিবির, মানে রক কাটা মানে হাসতো যে এই রক কেটে দিবে, রক কাটলেই সেটা হচ্ছে শিবির। তো এরকম যাদের চরিত্র ছিল, এবং রাজশাহী চিটাগাঙে আমি যদি ভুল না বলে থাকি, খুবই ভয়ানক পরিস্থিতি ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এবং জাহাঙ্গীরনগরেও একটা নিউজ আমার এখনো মনে পড়ে, যে জাহাঙ্গীরনগরে কি করছে শিবিরের ছেলেরা, ওই ইউনিভার্সিটির যে পাশের গ্রামগুলোতে বিয়ে করছে। আমার কিন্তু নিজে এই নিউজটা পড়া। বিয়ে করছে কারণ তাদের একটা স্থায়ী ওইখানে একটা সম্পর্ক, একটা ঘর তৈরি করার জন্য, যাতে সহজে তারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিকে প্রভাবিত করতে পারে। তো এই হচ্ছে শিবির, গিরিগিটি। হ্যাঁ, তো কাজেই আমরা দেখেছি জুলাই আগস্টে যে অনেকে ছাত্রলীগের ব্যানারে ছিল, ছাত্রলীগ নামধারী ছিল, বা ছাত্র দলে তো অবশ্যই। তারা কিন্তু দেখছি যে তারা আসলে এক একজন শিবিরের নেতা। আপনি যদি সার্জিস আলম, না নাম ঠিক আছে তো, তো তার যে বঙ্গবন্ধুকে নিয়ে বক্তব্য, মানে এরকম বক্তব্য আমিও কোনোদিন দেই নাই। তার যে রাইটিংস, হাসনাতদের যে রাইটিংস বঙ্গবন্ধুকে নিয়ে, তো এটাই হচ্ছে আসলে এদের চরিত্র। তো এই সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে আমি আশঙ্কা প্রকাশ করছি যে মূলত শিবির এদেরকে আসলে মাঠে নামিয়েছে। এবং যদি কোনো রাজনীতি না থাকে, রাজনৈতিক সংগঠন না থাকে, তাহলে তো তাদের তো আর রাজনীতি করতে বাধা নেই, কারণ তারা ধর্মটাকে ব্যবহার করে। তারা নামাজের বা আল্লাহর পথে ডাক দেওয়ার নাম করে আসলে তাদের উদ্দেশ্য সিদ্ধি করে। তো সেরকম একটা পরিস্থিতি আমি আসলে লক্ষ্য করছি। আর তাদের যে গুরু, রাজনৈতিক গুরু, আমি নাম আসলে বলি, পিনাকি ভট্টাচার্য, যে 2008 সালে সম্ভবত ঔষধ জালিয়াতির কারণে অভিযুক্ত হয়েছিলেন এবং অনেকে মারা গিয়েছিলেন তার এই ঔষধ জালিয়াতির কারণে। তো তার একটা সার্ভেও দেখলাম, যে সার্ভেতে মানে সবাই শিবিরকে ভোট দিচ্ছে, ছাত্র দলেরও কোনো নামগন্ধ নাই, ছাত্রলীগের তো নাম সে উল্লেখই করেনি, অন্যদেরই। সো এই তো, তো এটা তো খুবই আশঙ্কার। মানে বাংলাদেশ আসলে কোন পথে হাঁটছে, বা এই পিনাকিরা বাংলাদেশকে কোন পথে নিয়ে যাচ্ছে, ইউনূসটা কোন পথে নিয়ে যাচ্ছে। রুমা, একটা আত্মসমালোচনা করবেন।
এই যে মনে করেন ছাত্রলীগে শিবির ঢুকে পড়েছিল, বাসা বেঁধেছিল, নানা কিছু করলো তারা। জি জি ছাত্রলীগ, আপনি এখন কি একটা ছাত্রলীগের ছেলে, একটা ছাত্রদলের ছেলে বা শিবিরের ছেলে মেকআপ গেট আপে আলাদা করতে পারেন এগুলা? না, এখন একদম আলাদা করা যায় না। যেমন আগে আমরা চট করে বুঝতাম, হয়তো একটু বড় সুন্নতি দাড়ি থাকতো বা তাদের যে গেট আপ, পাঞ্জাবি পরা এরকম কিছু। তো এখন তো ওটাতে বোঝার কোনো উপায় নেই। আর এখন ইয়াং ছেলেরাও একটু ফ্যাশন করে একটু ছোট ছোট দাড়ি রাখে, সো বোঝার সুযোগ নেই। কিন্তু আহ, আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা যাচাই করতাম, একটা মানুষকে মানে এভাবে মানে বোঝা যাবে না, এটা আবার ঠিক না। আমি আমাদের এলাকার একটা কথা বলি। আমাদের এলাকায় উনি আওয়ামী লীগের কমিটিতে ছিলেন। তো উনি এক সময় আমাদের সুলতানা কামাল উনাকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে দিলেন, এবং খুব নেগেটিভ পোস্ট, নাস্তিক টাস্তিক বলে। তো কাউকে নাস্তিক আস্তিক এই আইডেন্টিফাই করা, এটা তো আসলে আওয়ামী রাজনীতি কেন, সভ্য রাজনীতির ইয়ে হতে পারে না, তাই না? কারণ কে আস্তিক কে নাস্তিক বা বিচারের ব্যবস্থা, এগুলো আমাদের মহান আল্লাহ তাআলা উনি এটা দেখবেন। তো তখন আমি একটু কোয়ারি করলাম, আমি দেখলাম যে আসলে এই জামাত শিবির করতে এখন সে আওয়ামী লীগের পতাকা তোলে। তো এটা খুব বেশি কঠিন না, কিন্তু হয় কি, ছাত্র লীগের যখন হয়েছে বিশাল সংগঠন, তো পদ পদবি অনেক বেশি হয়ে গিয়েছিল, মানে ভাইস প্রেসিডেন্ট যে কতজন আমি জানি না। তো এই কারণে আমি না, রুমা, আমি মাঝে মাঝে যখন এই কথাটা বলি ছাত্রলীগে অনেকে ক্ষিপ্ত হয়। আমি কথাটা বলি এই কারণে যে বঙ্গবন্ধুর নীতি আদর্শ বাস্তবায়নের শপথ সারাদিন উচ্চারণ করে একটা ছেলে, কিন্তু সে নিজের মেকআপ গেট আপে নিজেকে বঙ্গবন্ধুর মতো কেউ করার চেষ্টা করে না। সেটা আমি একটা ছোট্ট অন্য একটা গল্প বলি। পাকিস্তান আমলে পাকিস্তান আমলে হচ্ছে শবনম খুব, যখন নায়িকা হিসেবে আসে, খুব পপুলার একটা নায়িকা। শবনম চুল খুব হালকা পাতলা একটা নায়িকা। তার হাতগুলা এত চিকন ছিল, হাতটা চিকন, হাতটা বুঝে না জন্য যে যে ইয়েটা থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার ব্লাউজ পরানো হয় শবনমকে। ওই থ্রি কোয়ার্টার ব্লাউজ কিন্তু ফ্যাশন হয়ে গেছিল সেটা। আচ্ছা। কারণ ওই সময় কিন্তু এগুলো খুব ফলো করতো মানুষ। এইভাবে বঙ্গবন্ধুর নীতি আদর্শ যারা বাস্তবায়ন করবে, তারা একজনও কিন্তু রেয়ার বঙ্গবন্ধুর মতো হওয়ার চেষ্টা করে। গেট আপ মেটা, আগে তো একটা ব্যাপার ছিল, মানে মুজিব কোর্ট এরকম কিছু ইয়ে ছিল, মানে এই আওয়ামী লীগ ছাত্রলীগের ড্রেস আপের, ওই ড্রেসগুলো হারিয়ে গেছে। ওইটা ওইটা অবশ্য শুধু এই গেট আপে না, আদর্শের চর্চা, বাস্তবায়ন, পাঠচক্র এগুলো কিন্তু কমে গেছে। হ্যাঁ। একসময় এগুলা ছিল। রুমা, এই যে মনে করেন এই যে শিবির খুব চমৎকার একটা তাদের রাজনৈতিক কৌশল, সব জায়গায় ছড়িয়ে দেবে ছাত্র রাজনীতির বিরুদ্ধে, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলবে না। কিন্তু যারা এই ছাত্রদলের ছেলে বলছেন, ছাত্রদলের ছেলে বলছে, সে যখন পদটা পেল, তাকে যে ছেলে অভিনন্দন জানালো, সেই ছেলেটা কি কিছুক্ষণ পরে মিছিলে দেখলো ছাত্র রাজনীতির বিরুদ্ধে, সে মিছিলে গেছে। এই যে কৌশল তাদের, এইভাবে কিন্তু তারা বিরাজনীতিকরণ আমরা দেখি, আসলে কিন্তু পুরা সবকিছু কিন্তু তাদের গ্রিপে নিয়ে যাচ্ছে তারা। আপনি বুয়েটের দিকেও যদি তাকান, একই চিত্র, সব জায়গায় কিন্তু একই চিত্র। কারণ জামাত শিবির রাজনীতিটা এভাবে নেয়, জামাত শিবিরের লিডারদের কথা বলছি না, তারা যাদেরকে মোটিভেটেড করে তাদেরকে আসলে ধর্মীয়ভাবে প্রভাবিত করার চেষ্টা করে, যেটা আমি আপনি জানি যে পুরোটাই ফেক। এবং মরলে শহীদ বাঁচলে গাজী, এরকম একটা কথা, মানে এরকম একটা টোপ দেয়া হয়। এবং আপনি আমাদের আমরা যদি ভুলে না যেয়ে থাকি, আমরা ওই যে হলি আর্টিজানে আপনি দেখেন যে মানে কি বাচ্চা বাচ্চা ছেলে, এবং কি ভয়ঙ্কর রিস্কও কিন্তু ছিল, তাই না? এই যে মানে আপনি জামাত শিবির বলেন বা অন্য কোনো ধর্মীয় রাজনৈতিক সংগঠন বলেন, আগের ধারণা করা তো সম্পূর্ণ আলাদা। জঙ্গিদের মাদ্রাসা থেকে আসা, আগের হ্যাঁ, ধারণা নাই কিন্তু।
এবং বাড়ি ভাই বিশ্ববিদ্যালয় নামগুলো আসলে আলাদা, সবই কিন্তু এক, যারা ভিন্ন ভিন্ন নামে তারা আসলে রোল প্লে করছে, কিন্তু মূল যদি আদর্শবান, মূল তাদের টার্গেট, মূল তাদের যে লক্ষ্য, সবই কিন্তু এক। তো হলি আর্টিজনের সাথে সরাসরি জামাতের সম্পৃক্ততা আমরা পাই নাই, কিন্তু আসলে তারা একই, মানে মুদ্রার এপিঠ এবং ওপিঠ, এবং সবারই ওই যে ধর্মটাকে ব্যবহার করা। আগে বলা হতো না, আমরা যখন ছোট ছিলাম, যে ভেস্তে যাবেন, ভেস্তের চাবি হচ্ছে আপনার জামাত শিবিরকে ভোট দেয়া। আমরা জানতাম নামাজ হচ্ছে বেহেস্তের চাবি, সেখানে বলা হতো জামাত শিবিরকে ভোট দিলে আপনি বেহেস্তে যাবেন। কোরআন শপথ করে করে কিন্তু তাদেরকে ভোটের জন্য বলা হতো। তো সেই পরিস্থিতি, যেটা আসলে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, বা অন্য রাজনৈতিক দল, কেউ কিন্তু রাজনীতিটাকে ঠিক এইভাবে আসলে এইভাবে নেয়নি। বাংলাদেশে এই প্র্যাকটিসও আসলে কেউ করেনি, যার ফলে জামাত তাদের অবস্থান থেকে কিন্তু একটু এগিয়ে গেছে, এটা আমাদের স্বীকার করতে হবে। এই যে তাদেরকে মানুষ ঘৃণা করে, এটা যেমন সত্যি, যেমন যে কোনো প্রগতিশীল মানুষ জামাতের রাজনীতিকে সমর্থন করবে না, কিন্তু এই প্রগতিশীলতার বাইরে একটা শ্রেণী কিন্তু এখনো আছে যাদেরকে আমরা ওভাবে নোটিস হয়তো করছি না। এই যে কথা বলছি আমি, আপনি কিন্তু ওখানে রিচ করতে পারছেন না, তারা আসলে কি বুঝে ওই জায়গাগুলো আসলে জামাত নিয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের নেওয়াটা এটা খুবই দুঃখজনক। আরেকটা বিষয়, সর্বশেষ বিএনপির আলতাফ হোসেন চৌধুরী একটা কথা বলেছেন, তারা গত 1 বছরে সারা দেশে লঞ্চ ঘাট, বাস স্টেশন, এইগুলো চাঁদাবাজির এই দুগুলো দখল করেছে, আর জামাত দখল করেছে বিশ্ববিদ্যালয় ভিসি। খুব সুন্দর কথা বলেছেন। আর একটা বিষয়, এর আগে থেকেই জামাত যেটা করেছে, স্টুডেন্টরা যে ভর্তি হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, একটা অ্যাডমিশন টেস্ট দিতে হয়, আপনি জানেন, 100 নম্বরের, আমি জানি না লাস্টে কত, আমরা 100 নম্বরের দিয়েছি। আর আমাদের এসএসসি এবং এইচএসসির মার্কসের একটা পার্সেন্টেজ, রাইট, ওটা অ্যাড করা হয়। তো এবং আমাদের সময় যেটা ছিল যে ইংরেজি বাংলাতে একটা নির্দিষ্ট নাম্বার পেতে হতো, মিনিমাম এটা পেতেই হবে। লাস্ট জামাত মানে মাদ্রাসাতে রেজাল্ট অনেক ভালো হয়, আপনি জানেন যে আমাদের জেনারেল এডুকেশনে যেতে কিভাবে রেজাল্টটা ভালো হয় সেটা আমরা জানি, যে মাদ্রাসায় ব্যাপক দুর্নীতি চলে আসলে পরীক্ষার ক্ষেত্রে, অসৎ উপায় অবলম্বন চলে ব্যাপকভাবে। এবং অনেকে আছে, আমি আমার আত্মীয় স্বজনকে চিনি যারা স্কুলে ফেল টেল করে মাদ্রাসা থেকে পাশ করেছে, কারণ মাদ্রাসায় ওপেন সবকিছু। তো এই যে অনেক বেশি সংখ্যক মার্কস নিয়ে ইউনিভার্সিটিতে ভর্তির জন্য, যেহেতু আপনার এই মার্কসের বারটা তুলে দেওয়া হয়েছে যে নির্দিষ্ট সাবজেক্টের জন্য এত এত মার্কস পেতে হবে, ব্যাপকভাবে কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, যেটা নিয়ে কিন্তু আমাদের অনেক প্রখ্যাত শিক্ষাবিদ তারা এটা নিয়ে কথাও বলেছেন, যে আপনারা দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটি কিছুদিন পরে মাদ্রাসায় পরিণত হবে। সো আমরা তো এখন ওরকমই দেখতে পাচ্ছি, তখন কিন্তু কেউ আসলে বিষয়টাকে অতটা গুরুত্ব দেয়নি। তবে কি আপনি মনে করছেন ডাকসু ইলেকশনটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো ওদের হাতে যাচ্ছে? মানে প্রথমবারের মতো ডাকসু নির্বাচনটা আমি বুঝি নাই বাড়ি ভাই, শিবিরের হাতে চলে যাচ্ছে। খুবই দুঃখজনক। মানে এটা আওয়ামী লীগ তো দেশে থাকতে পারছে না, ছাত্রলীগও থাকতে পারছে না, বা মব সন্ত্রাসের কারণে এখানে ছাত্রদলও ভূমিকা আছে, তারাও যেটা করছে, কিন্তু বাকি যে রাজনৈতিক দল বাংলাদেশে আছে, তাহলে কি আপনি বুঝতে পারছেন যে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য আওয়ামী লীগ ছাড়া আর কোনো বিকল্প নেই? মানে ব্যাপারটা কিন্তু সেরকম। এবং আপনি যে কথা বলেন বিএনপি নেতার, মানে আপনার সাদা পাথর আপনাদের সিলেট অঞ্চলে সেটাও চুরি করে নিয়ে চলে গিয়েছে, কিছুই বাকি রাখছে না। আপনার যত পাবলিক টয়লেট সবগুলোরই যারা, আপনার যত হাটের চাঁদাবাজি, বাজারের চাঁদাবাজি, ব্রিজের টোল, সবকিছু ছিচকে চুরি যত আছে, সবকিছু করছে আসলে বিএনপি এবং তার ছাত্র সংগঠন। শুধু এটা না, মামলা বাণিজ্য, ব্যাপকভাবে মামলা বাণিজ্য করছে। এবং জামাত কি করছে, তারা কৌশলে, শুধু যে ভিসির পদ দখল করছে তারা, তারা কিন্তু কৌশলে প্রতিটা প্রতিষ্ঠানে তাদের লোকজনকে ঢুকানোর জন্য চেষ্টা করছে। বা তারা অনেকে ছাত্রদল হয়েছিল, বিএনপি হয়েছিল, তারা মুখোশ খুলে বেরিয়ে আসছে। আমরা ডাকসুতে প্রার্থীও দেখলাম যে ছাত্রলীগ জানতো, এখন দেখছে জামাতের প্রার্থী। এই চিত্র কিন্তু জাকসুতেও দেখলাম, মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও, যে আমরা জানতাম যে সে অন্য দলের, এখন দেখছি যে সে হচ্ছে জামাত। তাহলে বুঝতে পারছেন যে এরা কিন্তু প্রকৃত অর্থেই মানে নেগেটিভ রাজনীতি করে। বা জামাত শিবির মানেই হচ্ছে খুন খারাপি,
বা জামাত শিবির মানেই হচ্ছে বাংলাদেশের অস্তিত্ব নিয়ে আসলে সংকটের প্রশ্ন, তারপরে কিন্তু তারা তাদের উদ্দেশ্য কিন্তু বাস্তবায়ন করে যাচ্ছে। এবং এটা রাজনৈতিক দল না, শুধু বিএনপির জন্য থ্রেট তা না, এটা বাংলাদেশের জন্য থ্রেট। আপনার খুব মজাদার, আমি আজকে ইয়ারদের কিছু ভিডিও ক্লিপিং দেখছিলাম ছাত্র ইউনিয়নের, মানে প্রগতিশীল ব্যানারে তারা যে প্যানেলটা দিয়েছে, তারা এই গত আন্দোলনে ছিল, আওয়ামী লীগকে উৎখাত করার আন্দোলনে ছিল। তারা এখন মনে করছে তারা ডাকসুতে একটা বিশেষ অবস্থান করে ফেলবে, কিন্তু করুন একটা চেহারা কিন্তু তৈরি হবে। তাদের তো এমনি সংগঠনটা দুর্বল, সংগঠন কিন্তু ঢাকা মিছিল অনেক পপুলার আন্দোলন, কিন্তু এই বামপন্থী সংগঠনগুলোর নেতৃত্বে শুরু হয়েছিল। ভোটের খেলায় তারা কোনোদিনই কিন্তু ইয়ে করতে পারে না। আপনি ডাকসু নির্বাচনের সর্বশেষ আপনি দেখেন, সর্বশেষ একটা দেখেন, এই সুলতান মুস্তাক যে পরিষদটা, সুলতান মুস্তাক হোসেন আসল ছাত্রলীগের ছিলেন, আওয়ামী লীগ বা ছাত্রলীগ তাকে জিএস করার কারণে উনি পাশ করেছেন, উনার সংগঠন দিয়ে পাশ করার কোনো সুযোগ ছিল না। তারাও কিন্তু সরকার উৎখাতে এবার কাজ করেছে। হয়তোবা বাম রাজনীতিবিদ যারা ছাত্র, ওরা ভাবছে যে ছাত্রলীগের যে বিরাট অংশের সমর্থন তারা পাবে এবং সেইভাবে আসলে ভোটের রাজনীতিতে তারা এগিয়ে যাবে। আমি জানি না, আসলে এটা ফলাফল দেখা যাবে পরে, কিন্তু মনে হয় না ছাত্রলীগ একটা কমন একটা ইয়া পড়েছে, সম্পর্কটা এই পর্যায়ে চলে গেছে, বামাতি গালি হয়ে গেছে। হ্যাঁ, বামাতে একটা গালি হয়ে গেছে। সো হয়তো ছাত্রলীগ দেখা যাবে যে মানে ভোট দানেই আসলে বিরোধতা থাকবে, যাবে না হয়তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেরকমই হওয়ার কথা। কিন্তু মানে শিবির আসলে, আমি কিন্তু খুবই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন। এই যে শিবিরের যে আগ্রাসন বিশ্ববিদ্যালয়গুলোতে, এটা নিয়ে যদি এখনই সব রাজনৈতিক দল মানে ঐক্যমত্যে না পৌঁছায়, কারণ এই যে বিএনপি ধরেন চাঁদাবাজ, ঠিক আছে, দল কতটা পরিস্থিতিকে ক্যাশ করতে পারবে সেটা ছাত্রদলের একটা লিমিটেশন আমরা গত কয়েক বছর দেখেছি। অছাত্রদের নেতৃত্ব দিয়েছে তারা, ছাত্রদল তার নেতৃত্বে অছাত্রদের, ছেলে মজা করে বলতো চাচা চাচা খালু, মজা করে বলতো, কিন্তু এই কারণে কিন্তু ছাত্রদের একসময় তো খুবই খুবই পপুলার একটা সংগঠন ছিল। এমনকি 91 ইলেকশনে আমরা শহর ভিত্তিক লোকদের মনে করছিলাম আওয়ামী লীগ পাওয়ারে আসবে, কারণ আওয়ামী লীগের সংগঠন ছিল, বিএনপি সংগঠন ছিল না, বিএনপি ছিল ছাত্র দল। সেই ছাত্র দলটা তখন তাদের মায়েদের বাবাদের ভোট সেন্টারে নিয়ে গেছে, কিন্তু তারা বিএনপি ইলেকশনে ভালো করেছে। সেই বিএনপি সেই ছাত্র দলের সেই চেহারা তো এখন আর নেই। না, তখন যেটা হয়েছিল 21 বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকায়, সব জায়গা থেকে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, জয় বাংলার নাম উচ্চারণ বন্ধ থাকায়, যেমন আমরা কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে পত্র পত্রিকায় আওয়ামী লীগের নাম শুনে বড় হয়নি, পারিবারিক কারণে আসলে, না হলে আমাদের যার ফলে আমার যারা বন্ধু ছিল বিশ্ববিদ্যালয়ে, তারা অধিকাংশই কিন্তু ছাত্র দলের সমর্থক ছিল। কারণটা হচ্ছে তখন প্রগতিশীল সংগঠন মানে হচ্ছে ছাত্রদল একটা, মানে যেহেতু তারা 21 বছর আওয়ামী লীগ ছিল না, তো অল্টারনেটিভ কাউকে তো না মানুষের বেছে নিবে, সেই জায়গা থেকেই আসলে ছাত্রদলকে বেছে নেওয়া। আর আওয়ামী লীগের তখন রাজনীতি করা তো দুর্বিষহ ছিল, তাই না? আপনার গ্রেফতার, নানা রকম হয়রানি, তাদের আর্থিক অবস্থা একদম শেষ পর্যুদস্ত করে দিয়েছে সেরকম পরিস্থিতিতে। এবং পরবর্তীতে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তার আগে থেকেই ছাত্রদল এবং ছাত্রলীগ, বাম রাজনৈতিক সংগঠনগুলো একমত ছিল, ঐক্যমতে পৌঁছেছিল যে সেখানে কোনো ধর্মভিত্তিক রাজনীতির জায়গা করে দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, ডাকসুর কথা বলছি, যার ফলে ছাত্র শিবির কিন্তু রাজনীতি করতে পারেনি প্রকাশ্যে, কিন্তু থেমেছিল না কখনোই, খুবই গোপনে করেছে, কিন্তু থেমেছিল না। আরেকটা বিষয় যে ছাত্রদল এখন কিভাবে ভালো করবে, দেখেন ভালো করবে না কেন, কারণ ছাত্রদলের 5ই আগস্টের পর থেকে তাদের ভাবমূর্তি আমরা কি আমরা জানি। শুধু যে বয়স বেশি সেটা একটা ব্যাপার,
যে বাবাও ছাত্রদল, ছেলেও ছাত্রদল, এরকম বয়স বেশি, যার ফলে হয় কি এই জেনারেশনের সাথে ওই ফ্রেন্ডশিপটা ওটা তো তৈরি হয় না, গ্যাপ থেকে যাচ্ছে। এবং তাদের ভাবমূর্তি হয়ে গেছে চাঁদাবাজি, দখলবাজি। মানে মনে হলো কি 5ই আগস্টের পরে এমন ক্ষুধার্ত, এমন হাবাথের মতো হামলে পড়লো, মানে লুটপাট চুরি ডাকাতিতে, যার ফলে ওই একটা পোর্টে হয়ে গিয়েছে। কিন্তু তাদের পোর্ট্রেটে ওরকমই, যে ছাত্রদল মানে এই। সেখানে শিবির কিন্তু খুব কৌশলে গিয়েছে, কারণ শিবির অনেক বড় খেলবে। শিবির তো জানে তার তার লিমিটেড লোকজন, তার সদস্য যারা, ওরাই সমর্থক। এর জন্য তারা খুব পপুলার একটা প্লট তারা বেছে নিয়েছে, যে ছাত্র রাজনীতির বিপক্ষে। প্রচুর ছেলে মেয়ে কিন্তু বাংলাদেশে অনেক পরিবার থেকে চর্চাটা ছাত্র রাজনীতির বিরুদ্ধে, মনোভাবটা এরকম। কিন্তু ওই গোষ্ঠীটাকে সে টার্গেট করেছে শিবির কিন্তু। এবং আরেকটা জিনিস দেখেন, শিবিরের কিন্তু গোল অনেক বড়। শিবিরের 2টি কার চাঁদাবাজি, ওই পাবলিক টয়লেট দখল, এগুলোর মধ্যে শিবির কিন্তু যাবে না। তার গোলটা হচ্ছে পুরো বাংলাদেশ দখল করা, এবং বাংলাদেশে আসলে পরবর্তীতে শরিয়া আইন চালু করা, বাংলাদেশের এই জঙ্গিবাদের আস্তানা তৈরি করা, মানে তাদের যে টার্গেট। কাজেই ছোটখাটো দিক তারা আসলে তাকাচ্ছে না। আর বিএনপির আসলে কোনো ওরকম দূরদর্শী তাদের কোনো সিদ্ধান্ত আমরা দেখছি না। তারা হচ্ছে হাতের কাছে যা পাও সেটাই লুটে পুটে খাও, এরকম একটা ব্যাপার। আজকে বাংলাদেশের যে রাজনীতির এই যে অস্থিরতা, এটা কিন্তু 21শে আগস্ট থেকে শুরু হয়েছে। তার আগ পর্যন্ত দেখবেন যে আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে এই যে অবিশ্বাস, এই যে দ্বন্দ্ব, এই ব্যাপারটা কিন্তু ছিল না, এই খুনাখুনি বিষয়টা ছিল না। 21শে আগস্ট যখন তৎকালীন বিরোধী দলীয় নেতা জননেত্রী শেখ হাসিনা সহ, মানে তাকে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে প্রকাশ্যে জনসভায় মেরে ফেলার প্রচেষ্টা করা হলো, এবং 24 জন তাৎক্ষণিক মারা গেল সেখানে সব মিলিয়ে। তো তারপরে তো আসলে আর বিশ্বাসের জায়গাটা, মানে বিএনপি, কারণ আমরা পৃথিবীর কোথাও কিন্তু এই ঘটনাটা নাই। এটা ক্ষমতাসীন দল বিরোধী দল, পুরা বিরোধী দলকে একটা স্টেজে মেরে ফেলার পরিকল্পনা করেছে, এবং রাষ্ট্র ক্ষমতাকে মানে ব্যবহার করে। আরেকটা বিষয় ভাই, আরেকটা বিষয় বলি, মানে দেখেন আজকে সেই দিন আমরা কথা বলছি, আজকে সেই 21শে আগস্ট বাংলাদেশ সেই দিন। শেখ হাসিনা বেঁচে গিয়েছেন ঠিকই, উনার কিন্তু কানটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, উনি শুনতে পান না ভালো। প্লাস হচ্ছে এত লোক, আওয়ামী লীগের এত নেতা কর্মী শরীরে যে রয়ে গেছে, গ্রেনেডের স্প্লিন্টার গুলা রয়ে গেছে, ওগুলা নিয়ে অনেকে মারা গেছেন, ওইগুলো বয়ে বেড়াচ্ছেন কিন্তু এখন পর্যন্ত। এবং শেখ হাসিনা যেটা বলা হয়, যেটা বারবার, ওনাকে কিন্তু বাঁচিয়ে দেন আল্লাহ। ওই দিন তো ওই দিন মোহাম্মদ আনিফরা সেদিন যদি সেই মানব ঢালটা তৈরি না করতো, শেখ হাসিনা কিন্তু এইভাবে রক্ষা পাওয়ার কথা না সেটা। আমি রুমা, আমি তখন জনগণটা একটা রিপোর্ট করেছিলাম। আমাকে না বিএনপির একটা সূত্র আমাকে বলল যে ওই ঘটনা সাজিয়ে, ওই ঘটনার আয়োজনটা সাজিয়ে তারেক রহমান অন্য কক্সবাজার চলে যায়। 21শে আগস্ট তারেক রহমান ছিল না এখানে, ঢাকায় ছিল না। 3 দিন সে কক্সবাজারে ছিল, 3 দিন মিডিয়ার বাইরে ছিল, 3 দিন পরে সে মিডিয়াতে এসেছে। ওই সূত্রটার বক্তব্য ছিল, ওই সময় তারেক রহমানের যারা তারেক রহমানকে তৈরি করেছে ওইভাবে, যে শেখ হাসিনাকে হত্যা করে তার মাকে দায় দায়িত্ব দিয়ে ক্ষমতাচ্যুত করে সে ক্ষমতায় আসবে। আমি বললাম, এটি কিরকম গল্প? এক সময় যখন রাজা রানীদের গল্প, এটা রাজপুত্র বা রাজকন্যা বিষ খাইয়ে কোনোভাবে মা বাবাকে মেরে সে ক্ষমতা দখল করে। আমাকে ওই লোকটা আমাকে তখন এইটাই বললো যে দেখেন, এটা শুনতে ওইরকম গল্প মনে হবে, কিন্তু ওর একটা অধৈর্য হচ্ছে, তার মা কবে ক্ষমতার বাইরে যাবেন, কবে ক্ষমতায় আসবে, সেইটাই ইয়া করতেছে। সেই ঘটনাতে আমরা জজমিয়া নাটক সাজানো কত কিছু আমরা দেখলাম। সেই 1/11 এর সময় সেই জজমিয়ার ঘটনাটা সামনে আসে,
এবং প্রথম আলো একটা অনুসন্ধানী রিপোর্ট করেছে। তা আমি সেই রিপোর্ট গুলো আজকে আবার পেয়েছি আমি ফেসবুকে। তো প্রথম আলো প্রতি বছর কিন্তু 21শে আগস্টের সময় ওই রিপোর্ট গুলো সামনে নিয়ে আসে। এবার মনে হয় আনবে না, কারণ তারা কিন্তু সুর বদল করেছে এর মাঝে। ঠিক সুর বদল করেনি। প্রথম আলো যেটা করতে চেয়েছিল -2, তারা ভাবছে যে সেটা বাস্তবায়নের পথে, সেই সেই জায়গাটাই আছে। আর একটা কথা আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে শুধু 21শে আগস্ট এবং তার আগে দেখেন এই যে 15ই আগস্টটাকে একটা মিথ্যে জন্মদিন সাজিয়ে মানে বঙ্গবন্ধুকে যারা ভালোবাসেন তাদেরকে হার্ট করা, কষ্ট দেবার জন্যই তো, না হলে তোমার এই জন্মদিনটার প্রয়োজন ছিল না। কারণ আমরা দেখছি যে তার একাধিক জন্মদিন, এবং 1991 সালে ক্ষমতা আসবার পরেই কিন্তু তার এই নতুন জন্মদিন শুরু হলো, তাই না ফারি ভাই? আমি বোধহয় ঠিক বলেছি? হ্যাঁ, হ্যাঁ। আমরা তো তখন আসলে ছোট, এর আগে আমরা কখনো শুনিনি যে 15ই আগস্ট তার জন্মদিন। মানে এই যে কি ক্ষুদ্র মানসিকতা, মানে আপনাকে আমি কষ্ট দিয়ে একটা জিনিস চিন্তা করে না যে এই যে যে আওয়ামী লীগ কিন্তু যারা করেন আর যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, বঙ্গবন্ধুকে কিন্তু ভালোবাসেন আপামর মানুষ, সবাই যে আওয়ামী লীগ তা কিন্তু নয়। আওয়ামী লীগ করেন না এমন অনেক মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসেন, কিন্তু উনার এই এইবার সেটা প্রকাশ পেয়েছে, কিন্তু এইবার সেটা ব্যাপক প্রকাশ পেয়েছে। এবং 32 নম্বরের যে পরিস্থিতি, এটা ভাঙা একটা বাড়ি, সেখানে মানুষ যাতে ঢুকতে না পারে, বিএনপি যে পাহারা দিয়ে রাখা, বিএনপি যে স্লোগান দিল, তারেক ভাইয়া কথা দিলাম 32-এর দখল নিলাম। 32 মানে কি মানে রাজনীতি, আমি শুধু চিন্তা করি যে এখন প্রকাশ পাচ্ছে 32 ভাঙার জন্য লন্ডন থেকে ফান্ড এসেছিল। আসলে কি লাভ হলো? আচ্ছা ধরেন যে 32 ভেঙেছে, বিএনপির কি লাভ হলো আর আওয়ামী লীগের কি ক্ষতি হলো? এটা তাদের একটা শোধ নাকি ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের শোধ এটা। আচ্ছা, ক্যান্টনমেন্টের বাড়ি, আমরা একটু তাহলে এই প্রসঙ্গে একটু কথা বলি। আর 32 হচ্ছে যেখান থেকে মহান মুক্তিযুদ্ধের সমস্ত দিক নির্দেশনা, স্বাধীনতার ঘোষণা সমস্ত কিছু দেওয়া হয়েছে, এবং ওইটা একটা জাদুঘর, ওখানে কেউ বসবাস করেন না, এবং 15ই আগস্টের সমস্ত স্মৃতি সবকিছু, মানে বাংলাদেশের জন্মের সাথে এই বাড়িটা একদম ওতপ্রোত ভাবে জড়িত। আর ক্যান্টনমেন্টের বাড়ি হচ্ছে সাবেক সেনা প্রধানের বাড়ি, ওটা কিন্তু আর্মির, ওটা কোনো ব্যক্তিগত কারো বাড়ি না। এবং যেই বাড়িটা এরশাদ খালেদা জিয়াকে খুশি করতে যেহেতু জিয়া রহমান মারা যাওয়ার পরে বেনিফিশিয়ারি হোসেন মোহাম্মদ এরশাদ, আমরা জানি যে সে খুশি করতে যে দুটো বাড়ি আসলে নামকো আসতে তাকে লিখে দেয়, এটাই তো ব্যাপার। তো সেই বাড়িটা, এবং সেখান থেকে সে রাজনীতি করছে, ক্যান্টনমেন্টের ভেতরে একটা বাড়ি, যেটা তো অবশ্যই রাজনীতি। এইটা রুমা যেটা এরশাদ যখন এরশাদ তো তার মঞ্জুর হত্যা মামলায় বা জিয়া হত্যায় যাতে তাকে তার বিরুদ্ধে মামলা না হয়, এর জন্য ওই কাজটা করেছিল। বাংলাদেশের আইন হচ্ছে একটি ব্যক্তি দুটো সরকারি বাড়ি বা জমি পেতে পারে না। যখন একটা প্লট পায় মানুষ বাংলাদেশে, তাকে ঘোষণা দেওয়া হয়, সে কিন্তু একটা ইয়ে পেতে নেয়। কিন্তু খালেদা জিয়া যখন পাওয়ারে ছিল, খালেদা কিন্তু এই আইন কঠোর ভাবে মেনে চলেছে অন্যদের বেলায়, কিন্তু সে নিজে যে দুটো বাড়ি নিয়েছে এই বিষয়টা এড়িয়ে গেছে কিন্তু। এবং ক্যান্টনমেন্টের সেই বাড়িটা খালেদা জিয়া ফেরত পাবে না এই কারণে সেইখানে কয়েকশো ফ্ল্যাট তৈরি করা হয়েছে। আর্মি অফিসার অনেক কয়েকশো ফ্যামিলি কিন্তু থাকে, এমনকি বিডিআর হত্যাকাণ্ডের শিকার যে অফিসার পরিবারগুলো, সেই পরিবারগুলোকেও ওইখানে ফ্ল্যাট দেওয়া হয়েছে। না, আমি বাড়ি ভাই একটু বলে ফেলি নাহলে ভুলে যাব, সেটা হচ্ছে যে 32 ভেঙে আসলে লাভটা কি হলো, আওয়ামী লীগের ক্ষতিটা কি হলো? আপনি দেখেন যে একজন রিক্সাওয়ালা, যদি রাজনীতির লোক হতো, তারেক রহমান যদি রাজনীতির লোক হতো, তাহলে তো এটা বুঝতো জিনিসটা। মানে এই বাড়ি তো শুধু সারা বাংলাদেশের মানুষের না, এই বাড়ির সাথে তার মা বাবারও চিহ্ন ইয়ে আছে, স্মৃতি আছে। বাড়ি ভাই, এই যে বাড়ি ভাঙা হয়েছে, ধরেন ক্যান্টনমেন্টের বাড়ি, কয়জন সেখানে ফুল দিতে গিয়েছে, কয়জন সেখানে শ্রদ্ধা জানাতে গিয়েছে? ওটা তো একটা বাড়ি ছিল, নাথিং এলস, আর কিছুই না। কিন্তু 32-এর বাড়ি কিন্তু বাড়ি ছিল না, এটা একটা জাদুঘর ছিল। জাদুঘর ছিল, এবং সবাই বঙ্গবন্ধুকে স্মরণ করে সেখানে কিন্তু সমবেত হতেন। ক্যান্টনমেন্টের বাড়িতে জিয়া রহমানকে স্মরণ করে কেউ কিন্তু সমবেত হতেন না,
একটা জিনিস বুঝতে হবে পার্থক্যটা। এবং 32-এর বাড়ি ভাঙার পরে কি হয়েছে, বাড়ির শক্তি কিন্তু আরো অনেক অনেক বেড়ে গিয়েছে। প্রথমে অনেক বাড়ি বেড়ে আপনি গেছে। ভেঙেছেন, তারপরে বাড়ি আপনি পুড়িয়ে দিয়েছেন, রাইট? প্রথম পুড়িয়ে দিয়েছেন, পরে ভেঙেছেন, তারপর আপনাকে পাহারায় রাখতে হচ্ছে পুলিশ। মানে আপনি বাড়িটার শক্তি চিন্তা করেন। এবং একজন রিক্সাওয়ালা সে তার 400 টাকা দিয়ে ফুল কিনে সেখানে দিতে যায়, এটা সে কিন্তু তার একদিনের ইনকাম সেটা, তার একদিনের হ্যাঁ, ইনকাম। এটা কিন্তু ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের বিষয় না। এবং বাড়ি ভাই 32 ভাঙার পরে আপনি যে দেশে আছেন, আমি যে দেশে আছি, এখানে আমরা দেখছি যে ব্যাপকভাবে যারা কখনোই আওয়ামী লীগ করতো না, জুলাই আগস্টের লাল হয়ে গিয়েছিলেন যারা, তারা কিন্তু একদম ঝাঁপিয়ে পড়েছে এরপর থেকেই। 32 ভাঙার পরে কিন্তু আওয়ামী লীগের শক্তি বেড়ে গেছে, আপনি লক্ষ্য করেন। এবং এবং এইবার 15 আগস্টটা, আগে তো আওয়ামী হ্যাঁ, লীগ পালন করতো, হ্যাঁ, হ্যাঁ। এইবার কিন্তু সবার হয়ে গেছে 15 আগস্টটা। এবং একে 32 ভাঙার কিন্তু একটা অন্যতম কারণ এটা। হ্যাঁ, সবাই ওই ফুল দিয়ে যাওয়ার দরকার নাই। ঘরে ঘরে কিন্তু মানুষ বঙ্গবন্ধুর জন্য দোয়া করেছে, কিন্তু এবার ঘরে ঘরে মানুষ। কালকে আমাকে একজন ফোন করেছে, উনি এই যুক্তরাষ্ট্রে থাকেন, উনি ওনার গ্রামে একটা বাড়ি করবেন, আমাকে বলছেন যে 32-এর বাড়ির যে আর্কিটেকচারাল ডিজাইন ওটা কি তাকে আমি এনে দিতে পারবো কিনা। তিনি ওই বাড়িতে ওইরকম আদল একটা বাড়ি করবেন, আর হচ্ছে 32-এর একটা ইট খুব চাচ্ছিলেন যে ইট যদি কোনোভাবে ম্যানেজ করে দেয়, কারণ ওই বাড়ির গেটে উনি ওই ইটটাকে স্থাপন করবেন ওই কি আবেগ, কি আবেগ চিন্তা এখন। করেন। তো 32-এর আদলে বাড়ি বাংলাদেশের ঘরে ঘরে হবে, আপনি এটা দেখে নিন বাড়ি ভাই, এক। এবং দুই হচ্ছে যে তারেক জিয়া বা তারেক রহমান যদি আসলে রাজনৈতিকভাবে ম্যাচিউর হতেন, তাহলে আজকে জুলাই আগস্টের ফলাফল এনসিপি ভোগ করতে হতো না, বা আজকে তারেক জিয়া এখন পর্যন্ত বাংলাদেশে যেতে পারেননি। এবং এটাই হচ্ছে বাস্তবতা, এবং কবে যেতে পারবে কেউ আমরা জানি না। আর উনি তো মুচলেখা দিয়ে দেশ থেকে চলে গেছেন, আর কোনোদিন রাজনীতি করবেন না। এবং উনার যে আচরণ, সেটা উনার দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন। মুসলেকার বিষয়টা কিন্তু এখন সামনে এসেছে। মুসলেকার বিষয়টা, মুসলেকার বিষয়টা তিনটা গল্প এক মুসলেকার। প্রথম মুসলেকার যারা নিল, যারা সে আর্মি অফিসাররা 5 বছরের জন্য মুসলেকা নিল, 5 বছর। তো 5 বছর যারা মুসলেকা নিল, আরেক গ্রুপ মনে করাল 5 বছর তো আমার হবে না, আমার তো তখনও আমি সার্ভিসে থাকবো, আমার সমস্যা হইতে পারে। তখন ওরা কি করলো, এয়ারপোর্টে গিয়ে এটাকে 10 বছর করলো। হ্যাঁ, 10 বছর করো। 10 বছর করার পরে আর্মির আরেকটা গ্রুপ, ওরে বাবা আমাদের তো হবে না 10 বছরে, তারা বিমানে উঠে গিয়ে 15 বছর করলো তারা। এই 15 বছরের মুসলেগাটা 2022 সালে, 2022 সালে কিন্তু 15 বছর কিন্তু শেষ হয়েছে কিন্তু। হয়ে গেছে, হ্যাঁ। এই তথ্যগুলা কিন্তু এখন বেরোচ্ছে কিন্তু এগুলা। এখন তাহলে বাধা কোথায়? এতদিন ধরে সে আসে না কেন? সেই 1 বছর হয়ে গেছে, 1 বছরে বাংলাদেশে আসে না, হচ্ছে ওই অবিশ্বাসটা। আর্মি কি করতে পারে না করতে পারে, ওই অবিশ্বাসটা একটা আছে। আরেকটা হচ্ছে সে সিকিউর ফিল করতেছে না, কারণ তারা দেখতেছিল এনসিপি কে গভর্নমেন্ট পেছন থেকে কাজ করতেছে, যে এনসিপি যেহেতু কোণঠাসা, তো এখন হয়তো আসতে পারে না। হ্যাঁ, এখন জানি না আসুক। এবং তাকে তো আমরা রাজকুমার মিস্টার 10% হিসেবেই জানি। বাংলাদেশের মানুষ এখনো সেই খাম্বা তারেক বলে ডাকে, তাই না? আমরা সেই খাম্বার কথাও ভুলে যাইনি। এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে আচরণ আমরা সাম্প্রতিক মানে বিগত সময়গুলোতে দেখেছি। লন্ডনে বসে উনি কি করেছেন, উনি লন্ডনে কিভাবে জীবনযাপন করেছেন সেটাও আমরা জানি না। ওনার আয়ের উৎসটা কি ছিল সেটাও পরিষ্কার না। এটা আল্লাহ চালায়, আমরা তো কাজ করে খাই। উনি কোনোদিন কাজ করেছে কিনা বা করার দরকার পড়েছে কিনা কেউ জানে না, আল্লাহ চালায় এটা। উনি, আচ্ছা রুমা, আমরা আবার কিন্তু ডাকসু নির্বাচনের দিকে একটু যাই। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে খুব গুরুত্বপূর্ণ রোল পালন করে মেয়েরা, কিন্তু হ্যাঁ, ছাত্রী হল গুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছাত্রী হলের যে ছবি আমরা এখন দেখি, যে এই ছবিটা একটু পরিবর্তিত ছবি কিন্তু। হ্যাঁ, এইভাবে রাতের বেলাও যারা বের হয় তাদের বেশভূষা এটা পরিবর্তিত। আপনি কি মনে করতেছেন? না আমি তো বললাম যে ছাত্র শিবির আসলে বসেছিল না তো,
ছাত্র শিবির গত 17 বছরও কাজ করে গেছে, আর 1 বছরে তো বটেই। 1 বছরে তারা সব ধরনের সুযোগ সুবিধাই পাচ্ছে কাজ করার জন্য। তারা কিন্তু এগিয়ে গেছে আগের থেকে, এবং এটা মানে খুব আশঙ্কার বিষয়, উদ্বেগের বিষয়। মনে করলে আজ রুমা রুমা কয়েকদিন আমরা দেখলাম শিবির কি করেছে, টিএসসি তে সেই যুদ্ধাপরাধী যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের ছবি ফাঁসি টাঙিয়েছে। দেওয়া হলো, ওই ছবিগুলো যারা লেগে এটা কি ভীষণ প্রতিক্রিয়া তৈরি করার কারণে, প্রতিক্রিয়া তৈরি হওয়ার কারণে ওরা এগুলা সরিয়ে ফেলতে বাধ্য হয়ে গেছে। এখানে বাম রাজনীতিবিদ যারা, তাদের একটা ভূমিকা ছিল, তাদের আন্দোলনে লিড করেছিলেন, সেই আন্দোলনের নেতৃত্বের মুখে তারা ছবি সরিয়ে দিয়েছে। তার মানে এই না, যে জিতে গেছে শিবির। শিবির দেখতে গেল, হ্যাঁ, শিবির আপনাকে ডাকসু ভবনের ভেতরে বাইরে ভবিষ্যতের ছবিগুলো দেখবেন তাহলে। আমি একটা কথা বলি, শিবির কিন্তু খুব কৌশলে রাজনীতি করে, এবং শিবির যখনই দেখবে যে দেয়ালে পিঠ থেকে গেছে, সে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে আবার নতুন করে সামনে এগিয়ে যাবে। দিস ইজ শিবির। সো তারা ছবিটা নিয়েছে যখন দেখেছে যে এটা এর চাইতে আসলে অনেক বড় বেনিফিট তারা পেতে চায়, এবং তারা কিন্তু ডাকসুটাকে খুব সিরিয়াসলি নিয়েছে, ডাকসু জাকসু। কারণ এইগুলা যদি তারা নিতে পারে, এই ঢাকা বিশ্ববিদ্যালয় যদি মোটামুটি নিয়ে গেলে, তারা বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করা তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আজকের যে ছেলেমেয়েরা, কালকে তারাই কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আসবে, তারাই কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্বে আসবে, আজকে যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। কাজে ওরা খুব কৌশলে কাজ করছে, এবং খুব, আমি বলবো যে এই দিক দিয়ে নেগেটিভ অর্থে হইলো মেধার স্বাক্ষর রেখেছে রাজনীতিতে। এবং তাদের আচরণ কিন্তু খুব সফটলি কথা বলে, খুবই ভদ্র ভাষায় কথা বলে, এবং মোটামুটি পড়াশোনা করে। আপনি শিবিরের যারা নেতৃবৃন্দ, তাদেরকে খুব গুন্ডা মাস্তান ছাত্র দলের মতো দেখবেন না, তারা কিন্তু খুবই পোলাইট থাকে। হ্যাঁ, এটাই হচ্ছে তাদের রাজনৈতিক কৌশল। এবং সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ভাল লাগবে একজনকে, আচ্ছা খুব ভদ্র তো ছেলেটা বা মেয়েটা। এবং আমাদের একজন বন্ধু, আমি বাড়ি ভাই বলি, ইউনিভার্সিটিতে হলে ছাত্র শিবির করে, আমরা জানি না। আমি বিকেলবেলা তার সঙ্গে হাঁটি একসাথে, হলের মধ্যে যে আমরা হাঁটতাম, আমরা 3 বান্ধবী একসঙ্গে হাঁটি, সে শিবির আমরা জানি না। তো শিবিরের রাজনীতি যেহেতু করা নিষিদ্ধ ছিল, তো তাদেরকে ধরা হলো শিবিরের যারা, তার মধ্যে দেখি আমার ওই বন্ধুটা, তাকে হল থেকে বহিষ্কার করা হলো অফিসিয়ালি। তো আমি ঘুণাক্ষরে ভাবতে পারি না যে সে আসলে শিবির করতে, কারণ অনেক শান্ত ভদ্র, খুবই হেল্প করে, এরকম একটা ব্যাপার। তাহলে বলতে পারেন যে তাহলে তোর অনেক ভদ্র ভালো, তাহলে শিবিরের রাজনীতিতে সমস্যাটা কোথায়? জামাত শিবির রাজনীতি যদি তারা মানুষ ভালো হয়, সমস্যাটা কোথায়? অ্যাকচুয়ালি এটা তাদের কাভার, এটা কিন্তু তাদের কাভার, এবং এটাই তাদের পুঁজি, একমাত্র পুঁজি, তাদের আচরণ। কিন্তু এটাই প্রকৃত সত্য না। প্রকৃত সত্য হচ্ছে তারা আমাদের দেশের সমস্ত বুদ্ধিজীবীদের ডিসেম্বরের 14 তারিখে তার আগে পিছিয়ে মেরে ফেলেছে। কারণটা কি? বাংলাদেশ যেন ব্যর্থ হয়, বাংলাদেশ যেন এগিয়ে যেতে না পায়। এটাই প্রকৃত সত্য, যে তারা মহান মুক্তিযুদ্ধে আমাদের বিরোধিতা করেছে। কেন? কারণ তারা বাংলাদেশ রাষ্ট্রের, আমাদের যে আদর্শ, আমাদের যে চেতনা, সেটা তারা ধারণ করে না কেবল, এটা তারা চায় না। এটাই প্রকৃত সত্য, যে শিবিরকে আজকে আপনি তাদের আচরণ দেখে যদি আপনি তাকে বাসে বসতে দেন, কালকে কিন্তু সে আপনার মগজ ধুলাই করে পুরো বাংলাদেশটাকে দখল নিয়ে এটা কিন্তু পাকিস্তানের রাজনীতিতে ফিরে যাবে, এটা নিশ্চিত থাকেন। শিবির এত ছোটখাটো স্বার্থ বা ছোটখাটো উদ্দেশ্য নিয়ে কিন্তু রাজনীতি করে না। জামাত কিন্তু ছোটখাটো উদ্দেশ্য নিয়ে রাজনীতি করে না। তারা আসছে পুরো বাংলাদেশটাকে আমূল বদলে দেবার রাজনীতি করবার জন্য। বিপ্লব যদি বলি, এই যে অনেকে বলে বিপ্লব হয়েছে জুলাই আগস্টে, বিপ্লব হলে তো রাষ্ট্র কাঠামোটাই বদলে যাওয়ার কথা, যার ধারে কাছে আমরা নাই। তাদের আগে একটা ঘোষণা থাকে, তার ধারে কাছে আমরা নাই। কিন্তু শিবির যেটা গোপনে করছে, তারা যদি সাকসেস হয়, তাহলে কিন্তু প্রকৃত অর্থে বিপ্লব হবে, এবং এই বিপ্লবের যে ফল, সেটা আমাদের প্রত্যেকেই জীবন দিয়ে, আমাদের মানসিকভাবে বলেন, শারীরিকভাবে জীবন দিয়ে কিন্তু এটার ফল আমাদের ভোগ করতে হবে। কাজেই আজকে অপরাজেয় বাংলায় কিন্তু হিজাব হিজাব পরানো হতে পারে, কিন্তু শুধুমাত্র তাই না, রাজু ভাস্কর্য এগুলো থাকবে না তো। কিসের রাজু ভাস্কর্য আসছেন আপনারা? কোন ভাস্কর্য কেন? আপনি প্রগতিশীল কোন মানুষ, আজকে যে মেয়েটা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, সে যদি মেনে নিতে পারে, আপনি চিন্তা করেন যে সে কি আসলে স্বাধীনভাবে তার কর্মজীবন শুরু করতে পারবে?
তাকে কিন্তু পারমিশন নিতে হবে, তার হাজবেন্ডের পারমিশন নিতে হবে যে আমি আসলে চাকরি করবো কিনা পড়াশোনা করে। সে আসলে পড়াশোনাটা শেষ পর্যন্ত করতে পারবে কিনা। আজকে আফগানিস্তানের চেহারা দেখেন না, দূরে যাবার প্রয়োজন নাই। তো জামাত শিবির মানে তালেবানরা যেটা করেছে, তারা গায়ের জোরে, শরীরের জোরে অস্ত্র নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের এত কিছু জড়িত। এইখানে স্বাধীন বাংলাদেশের পতাকাও উড়েছে প্রথম, এইখানে স্বাধীনতা ইশতেহার পাঠ প্রথম, এইখানে কি শহীদ বুদ্ধিজীবীদের পীঠস্থান ছিল এটা। এখানে মধুর ক্যান্টিন ছিল, শহীদ মধুদার স্মৃতি এখানে। এখানে এরশাদ বিরোধী আন্দোলনের রাউফুন বসু নিয়ে এখানে, সেলিম দেলোয়ার এখানে, কত স্মৃতি। টিএসসির যে আবৃত্তি চর্চা, টিএসসির যে সাংস্কৃতিক মূল কেন্দ্র, জাতীয় কবিতা উৎসব, কত উৎসব এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে, সবই কিন্তু একটা ঝুঁকির মুখে। আমি তো পুরো বাংলাদেশটাকেই, মানে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দখল মানে এখানে তারা থেমে থাকবে ব্যাপারটা এরকম না। তারা কিন্তু আস্তে আস্তে চেষ্টা করবে পুরো বাংলাদেশ, তাদের যে মূল টার্গেট সেভাবে বাংলাদেশটা দখল করার জন্য। কাজেই ঢাকা বিশ্ববিদ্যালয় যদি দখল আমরা যেহেতু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি না, ছাত্র না, ছাত্রীও না, আমরা সবাইকে একটা আহ্বান জানাতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। না, সেটা তো অবশ্যই যে ধর্মটা আমরা আমাদের ব্যক্তিগত প্র্যাকটিসের জায়গায় রাখি, ব্যক্তিগত চর্চার জায়গায় রাখি। কারণ যারা ভাবছেন যে ঠিক আছে সবাইকে তো দেখলাম, এদের দেখলে ক্ষতি কি, তাদের জন্য আমরা বলবো যে পৃথিবীর অন্যান্য অনেক রাষ্ট্র কিন্তু এভাবে ইসলামীকরণ করা হয়েছে, অথবা বলবো যে ইসলামী জঙ্গিরা দখল করা হয়েছে ধর্মের নামে। একে ধর্মের অধর্ম হতে দিয়েন না। কারণ সেই সব দেশের পরিস্থিতিটা কি এখন একটু দেখেন, যে সেই সব দেশের কি এখন ভালো আছে? একটা দেশও কি ভালো আছে? আজকে যেখানে সৌদি আরব মহানবীর জন্মস্থান, সেখানেই যেহেতু আধুনিকতার ছোঁয়া লেগেছে, সেখানেই কিন্তু ব্যান্ড সঙ্গীত হচ্ছে, সেখানেই কিন্তু মেয়েরা এখন গাড়ি ড্রাইভ করছে। আমরা দেখছি যে অনেক বিশ্বকাপ ফুটবল হবে, বিশ্বকাপ ফুটবলটা সেখানে হবে, মানে ভাস্কর্য হচ্ছে। মানে এটাই হচ্ছে বাস্তবতা, এটা মেনে নিতে হবে যে সারা পৃথিবী যেখানে এগিয়ে গেছে, সেখানে আপনি কি মধ্যযুগে ফিরে যাবেন কিনা। আফগানিস্তানের পরিণতি আপনি যদি ভোগ না করতে চান, তাহলে যে যেইখানে আছেন, শিবির বলেন, জামাত বলেন, তাদের রাজনীতি প্রতিহত করে। এই আহ্বানটা থাকুক সবার উদ্দেশ্যে। রোমা, আপনাকে অনেক ধন্যবাদ, আজকে আমরা এখানে রাখি। আপনাকে ধন্যবাদ বাড়ি ভাই, এবং 21শে আগস্ট আমাদের যারা শহীদ হয়েছিলেন সেদিন, তাদের সবার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। আইবুর রহমানের কথা খুব মনে পড়ে। রুমা, আমরা তো সাংবাদিকতায় এসে তাকে দেখতাম সব মিছিলে, সব সভার। সেদিনও যে যেমন সামনে বসেছিলেন, মঞ্চে যান নাই, চেয়ারে বসতেন না, উনি মাটিতে বসতেন, একদম সবসময় মাটিতে বসতেন। বড়ই দুর্ভাগ্য, এবং সেই যন্ত্রণা নিয়ে যারা এখন বেঁচে আছেন তাদের প্রতি সহানুভূতি, এবং এই বিচারকে যারা পণ্ড করছেন, এই বিচারে এই খুনিদের যারা রেহাই দিচ্ছেন, বাংলাদেশ একদিন তাদের বিচার করবে। সবাই ভালো থাকবেন।